রাত ৯টায় বৈরুত এয়ারপোর্টের ট্যাক্সি স্ট্যান্ডে বেরিয়ে এলো মাসুদ রানা। হাতে একটা মাঝারি সুটকেস আর একটা ব্রিফকেস। পরেরটার ফলস কম্পার্টমেন্টে শুয়ে আছে হেরোইন ভর্তি কন্টেইনার। ওটা যদি বুক পকেটে থাকতো তাও কোনো অসুবিধা ছিল না। বাটন হোলের সাদা পতাকার জন্য রীতিমতো জামাই আদর পেয়েছে রানা জিয়া এবং বৈরুত এয়ারপোর্ট কাস্টমসের কাছে। স্রেফ নামকাওয়াস্তে চেক করা হয়েছে ওর লাগেজ। দুই এয়ারপোর্টের দুই অফিসারের ভাব দেখে রানার মনে হয়েছে ওর লাগেজে হয়তো বিষাক্ত কেউটে আছে বলে তাদেরকে ধারণা দেয়া হয়েছিল, অথবা অ্যাটম বোমা। ছোবল খাওয়ার অথবা ভিড়মি খাওয়ার আশঙ্কা আছে তাই দেখেইনি। ডালা দুটো খুলেছে কেবল, তারপর ঝপ করে ফেলে চক মার্ক করে দিয়েছে। একেবারে খটখট করছে শুষ্ক কাষ্ঠং বৈরুত। গরম কড়াই থেকে ভাপ উঠছে যেন। ২ মিনিটের মধ্যেই সারা গা চিরবির করে উঠল রানার। সামনে এসে ব্রেক কষল একটা ফিয়াট ট্যাক্সি ক্যাব। পিচ্চি চালক নিজেও তাই। বাদরের মতো এক লাফে বেরিয়ে এলো সে। রানার সুটকেস লক্ষ্য করে থাবা চালিয়ে বসলো। বুকের মাঝ পর্যন্ত বোতাম খোলা হলুদ স্পোর্টস গেঞ্জি পরে আছে লোকটা। মাথায় তারবুশ মিশরীয় ফেজ টুপি। সুটকেস বুটে রেখে ফিরে এলো সে। ভাব দেখেই বুঝে নিয়েছে ব্রিফকেস নিজের সাথে রাখতে আগ্রহী আগন্তুক, তাই আর হাত বাড়ালো না। প্রায় দুর্বোধ্য ইংরেজিতে বলল, হোয়ার টু স্যার। পেছনের বড়জোর হাত দুয়েক চওড়া স্পেসে নিজেকে বহু কষ্টে ঠেসে ঠুসে ভরল রানা। বেকায়দা ভঙ্গিতে বসলো, হাঁটু প্রায় থুতনির সাথে ঠেকে আছে। সেন্ট জর্জেস হোটেল, বলল ও। আর খোদার দোহাই আস্তে চালিও। গিয়ার স্টিকে হাত রেখে ঘুরে তাকালো ড্রাইভার, দাঁত বের করে মাথা ঝাঁকালো। ইয়েস স্যার, উই ফ্লাই লো অ্যান্ড স্লো। হ্যাঁ হ্যাঁ, ওতেই চলবে। রাইট স্যার। পরক্ষণে কামানের গোলার বেগে ছুটল ওরা। সর্বোচ্চ গতিতে এয়ারপোর্ট এলাকা ত্যাগ করলো ফিয়াট। তারপর ডান দিকের দু চাকায় ভর করে চোখের পলকে এক বাঁক নিয়ে শহরমুখী পাহাড়ি রাস্তায় পড়ল। টায়ারের তীক্ষ্ণ আর্তচিৎকারে সচকিত হয়ে উঠল চারদিক। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও। ইটালিয়ান ড্রাইভারদের মতো এরাও বেয়ারা। যা বলা হয় ঠিক তার উল্টোটা করে। যতটা সম্ভব আয়েশ করে বসে মনটা অন্য চিন্তায় ব্যস্ত রাখতে চাইল ও। প্রাচীন বৈরুতের কথা ভাবল। যীশুখ্রিস্টের জন্মের ১৫০০ বছর আগে পত্তন হয় এ শহরের। কথিত আছে এখানেই ড্রাগনদের অগ্রযাত্রায় বাধা দিয়েছিলেন সেইন্ট জর্জ। একসময় মুসলমানরা কবজা করে বৈরুত, পরে তাদের পরাজিত করে কল্ডউইনের নেতৃত্বাধীন খ্রিস্টান ধর্মযোদ্ধারা। আরও পরে ইব্রাহিম পাশা তাদের হাত থেকে ফের মুক্ত করেন বৈরুত। পরে দীর্ঘদিন সালাউদ্দিনের দখলে ছিল এ শহর। ইংরেজ আর ফরাসিরাও বৈরুতকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য বহু লোক ক্ষয় করেছে অতীতে। একটু পরপরই ট্যাক্সি বাঁক নিচ্ছে বলে চেষ্টাকৃত মনোযোগ নষ্ট হয়ে গেল ওর। বিরক্ত হয়ে কাছের জানালা দিয়ে বাইরে তাকালো। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে সাই সাই ছুটছে ফিয়াট। ঢাল বেয়ে নামছে তো নামছেই। অবশেষে একসময় শেষ হলো লো অ্যান্ড স্লো ফ্লাইট। অখণ্ড অবস্থায় হোটেলের সামনে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মাসুদ রানা। ভূমধ্যসাগরের সৈকত ঘেঁষে সবুজ পাম গাছ ঘেরা অভিজাত সেন্ট জর্জেস মধ্যপ্রাচ্যের নামকরা হোটেলগুলোর অন্যতম। বিশাল এলাকা নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে, ঝলমল করছে আলোয় আলোয়। ৬ তলার দক্ষিণ পশ্চিম কোণের রুম বুক করা ছিল। পাসপোর্ট জমা রেখে রেজিস্টারে সই করল ও। কথা আছে কালকের মধ্যে ঘুষ দিয়ে ওটা ছাড়িয়ে নিয়ে যাবে এখানকার বিসিআই স্টেশন চিফ। আধ ঘন্টা ধরে শাওয়ারের ঠান্ডা পানিতে গোসল করে দেহমন জুড়িয়ে নিল রানা। সাগরের দিকের খোলা ব্যালকনিতে এসে বসল। চাঁদের আলোয় চিকচিক করছে কালো পানি। 10:30 বাজে। উঠে টেলিফোনটা হাতে নিল ও। রিং করলো বিসিআই স্টেশন চিফের নম্বরে। দ্বিতীয় রিংয়ে সাড়া দিল সে। কে বলছেন? MR9। ওহ, কখন পৌঁছলেন? ঘন্টাখানেক। কোনো অসুবিধে হয়নি তো পথে? না, ধন্যবাদ। এদিকের প্রস্তুতি কতদূর? প্রায় কমপ্লিট। কয়েকটা বিকল্প ব্যবস্থার আয়োজন করেছি। দেখে শুনে যেটা উপযুক্ত বলে সাজেস্ট করবেন সেটাই হবে। ভেরি গুড। ওদের কাজ কেমন চলছে? ধুমসে। উপযুক্ত কাউকে পেলেই ঝোলায় পড়ছে। 2 দিন আগে হেড অফিস থেকে দামি এক মক্কেলও এসেছে এখানে। তাই নাকি? সে অবশ্য অন্য কাজে এসেছে, খোঁজ নিয়েছি আমি। আপনার লাইনের সাথে তার কোনো যোগাযোগ নেই।
রাতটা বিশ্রাম নিতে চাই আজ, কাল সকালে দেখা হবে। সকাল ৯টা। ব্যালকনিতে বসে আছে রানা আর শাহেদ হোসেন, বিসিআই এর বৈরুত স্টেশন চিফ। ৩৫-৩৬ বছর বয়স হবে শাহেদ হোসেনের, ছোটখাটো মানুষ, হাসি খুশি। কফি শেষ করে সিগারেট ধরালো সে। যা বলছিলাম, ফ্রান্সিনির ভাইয়ের ছেলে সে, লুই লাজোরা। লাজারো? বলল রানা। ফ্রান্সিনির নয়? না। তবে ও যে সত্যিই তার ভাইপো তাতেও কোনো সন্দেহ নেই, আমি ভালো করে খোঁজখবর নিয়েছি। আচ্ছা, তারপর? ৪ দিন হলো এসেছে লোকটা। কাল বললেন সে অন্য কাজে এসেছে, সেটা কি? অলিভ অয়েল শিপমেন্টের কাজ। সবসময় নিজে উপস্থিত থেকে করায় সে কাজটা। আমেরিকায় ফ্রান্সিনির ওয়েল মোটামুটি নাম করা, এখান থেকেই আমদানি করা হয় তা। আই সি। চাচার হেরোইন তো নয়ই, অন্য যত ২ নম্বরই ব্যবসা আছে তার কোনোটার সাথেই এর কোনো সম্পর্ক নেই। তবে চাচার আস্থা আছে এর উপর, কোনো রকমে যদি একবার এর চোখে পড়া যায়, মনে হয় কাজ অনেক সহজে উদ্ধার করা হবে। আরো ২ কাপ কফি খেলো ওরা পরপর, নানা রকম সম্ভাবনা নিয়ে আলোচনা করলো। অবশেষে সন্তুষ্ট হলো দুজনই, পছন্দ হয়েছে পরিকল্পনা। সারাদিন হোটেলেই থাকলো মাসুদ রানা। সন্ধ্যের খানিক আগে শাহেদ হোসেনের এক সহকারী এসে একটা ম্যাপ আর চাবি দিয়ে গেল, আর দিল একটা ম্যাগাজিন ফাঁকা গুলি। কেবল আওয়াজই করবে এগুলো। ম্যাপের উপরে একটা ঠিকানা লেখা, বৈরুত রেড লাইট ডিস্ট্রিক্টের। কোন রাস্তা দিয়ে গেলে সহজে পাওয়া যাবে সেখানে দেখিয়ে দিয়ে গেল ছেলেটা। বৈরুত রানার যথেষ্ট পরিচিত, কাজেই একবার দেখেই চিনে ফেলল জায়গাটা। ফিরিয়ে দিল ম্যাপ। আপনার সুটকেস আর ব্রিফকেসটা দিন, বলল সে। জায়গা মতো রেখে দিয়ে যাই। ১ ঘন্টা পর বের হলো রানা। পরনে জিন্স, ভেলভেট গেঞ্জি, তার উপর চকলেট রঙের জ্যাকেট। বা বগলের নিচে হোলস্টারে ঝুলছে ওয়ালথার। পিছনের ফায়ার এসকেপের সিঁড়ি দিয়ে হোটেল ত্যাগ করলো ও। হেঁটে রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। জায়গাটা কাছেই, একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। ১০ মিনিটে পৌঁছে গেল রানা জায়গা মতো। রেস্টুরেন্টের সামনের লটে প্রচুর গাড়ি পার্ক করা। রাস্তা অতিক্রম করে সেদিকে এগোলো। ফুটপাতে পা রাখা মাত্র এক খোড়া ভিক্ষুক পথ আগলে দাঁড়ালো। বকশিস সাদিকি, তার স্বরে চেঁচিয়ে উঠল লোকটা। বকশিস, বকশিস সাদিকি। রাত বলেই হাসি চাপার কোনো চেষ্টা করল না রানা। আজও বেশ নিয়েছে শাহেদ হোসেন। পকেট থেকে মুঠো করা খালি হাত বের করে তার প্রসারিত হাতের উপর রাখল ও। শূন্য হাত নাকের উপর সামনে ফিরিয়ে নিয়ে দেখল শাহেদ, চেঁচিয়ে উঠল, শুকর আলহামদুলিল্লাহ। পর মুহূর্তে গলা খাদে নেমে গেল। ভেতরে বাঁদিকের ৫ নম্বর টেবিলে বসেছে লুই, লালটাই। আর একজন আছে তার সাথে। ওদের ২ টেবিল আগে আছে আপনার শত্রু। ৪ জন, স্থানীয় আরব, অল্প বয়সী। ল্যাং মারবে ওরা আপনাকে। আবার হাঁক ছাড়ল সে, শুকর আলহামদুলিল্লাহ। কাচের সুইং ডোর অতিক্রম করার আগেই চট করেই ভেতরের পরিস্থিতি বুঝে নিল মাসুদ রানা। এদিকে মুখ করে বসেছে লুই, তার সামনে চওড়া কাঁধের আরেকজন। মাঝের টেবিলটায় কোনোয়ে ভর রেখেছে সে। নিচু গলায় কিছু বলছে লুই লাজারোকে। কথার তালে তালে বাঁ হাতে ধরা কাঁটা চামচ দোলাচ্ছে। তার দিকে এক কান ব্যস্ত রেখেছে একটা আস্ত মুরগির রোস্ট থেকে ঠ্যাং আলাদা করছে লুই। ওদের এপাশে বসেছে রানার ৪ শত্রু, ২০-২২-এর উপরে নয় কেউ। ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়ল ও। ২ কোমরে হাত রেখে চোখ কুঁচকে এদিক ওদিক তাকালো। চেহারায় ফুটে আছে ড্যাম কেয়ার ভাব। রেস্টুরেন্ট ভর্তি খদ্দের, খেয়ালই নেই সেদিকে। শীষ বাজাচ্ছে জনপ্রিয় এক ইটালিয়ান গানের সুরে। খুব সম্ভব সেটাই আকৃষ্ট করল লুইকে। চোখ তুলে তাকালো সে। হাতের কাজ থেমে গেছে। একটু একটু করে বিস্ফারিত হয়ে উঠল তার চোখ। ঝুলে পড়ল চোয়াল। চেহারা বেয়ে দেখেই বোঝা যাচ্ছে রানাকে চেনার চেষ্টা করছে। হঠাৎ চিনে ফেলল সে। নিচু কণ্ঠে দ্রুত কিছু বলল সঙ্গীকে। সেও তাকালো। পা বাড়ালো মাসুদ রানা। খদ্দেররা অনেকে বিরক্ত চোখে দেখল ওকে। খেয়াল নেই তবু। শীষ বাজাতে বাজাতে এগিয়ে চলেছে। লুইদের পেছনের একটা খালি টেবিল চোখে পড়ছে। ওটায় বসার ইচ্ছে। আরেক দিকে তাকিয়েছিল, তাই দেখতেই পায়নি ব্যাপারটা। দরজার দিকে মুখ করে মাঝের আইল ঘেঁষে বসা এক আরব যুবক সাঁত করে বাড়িয়ে দিল তার বাঁ হাত। মুহূর্তে দড়াম করে মেঝেতে আছড়ে পড়ল রানা। আওয়াজটা এত জোরে হলো যে ভেতরের প্রত্যেকে চমকে উঠল।
তখনই উঠল না মাসুদ রানা, মাথা ঘুরিয়ে ডান পায়ে তাকালো। ওর 3 হাতের ডান মাতে হাত দুয়েক উপরে লুই লাজারোর বিস্ফারিত চোখ দেখতে পেল। ধীরে ধীরে মাথা তুলে পায়ের দিকে তাকালো ও। 4 আরব যুবক চোখে কৌতূহল নিয়ে দেখছে ওকে, মুখে কেমন দেখালাম ধরনের হাসি। অস্ফুটে জঘন্য এক ইটালিয়ান গাল দিল মাসুদ রানা। মাথা মেঝেতে রেখে দুপা ভাঁজ করে নিয়ে এলো মাথার দিকে। মুহূর্তখানেক কাত করা ইংরেজির ইউ এর মতো পড়ে থাকলো। তারপর আচমকা স্প্রিং এর মতো এক ঝটকা মেরে নিজেকে শটান দুপায়ের ওপর দাঁড় করিয়ে ফেলল। চারদিকে চাপা বিস্ময় আর শঙ্কার ধ্বনি উঠল। রেস্টুরেন্টে খেতে এসে কেউ সার্কাস আশা করেনি। ওদিকে যে যুবক ওকে ল্যাং মেরেছিল তার মুখ শুকিয়ে গেছে ততক্ষণে। গোয়ারের মতো তার সামনে এসে দাঁড়ালো রানা। খপ করে চুলের মুঠি ধরে তাকে প্রায় শূন্যে তুলে ফেলল এক হ্যাচকা টানে। পর মুহূর্তে মাঝ পেটে রানার ভয়ঙ্কর এক হালকা হেভিওয়েট খেয়ে কুঁকড়ে গেল যুবক। তার চুল ছেড়ে দিল রানা। উবু হয়ে থাকা আরবের নাক মুখ সই করে ডান হাঁটু তুলল বিদ্যুৎ যোগে। থ্যাপ করে একটা আওয়াজ উঠল। পলকে সোজা হয়ে গেল যুবক। দরদর করে রক্ত ঝরছে নাক থেকে, টলছে। বাঁ দিকে খানিকটা কাত হয়ে দ্বিতীয় ঘুষি চালালো রানা চোয়াল বরাবর। এক পাক খেয়ে কাটা কলা গাছের মতো আছড়ে পড়ল যুবক। খাওয়া আগেই বন্ধ হয়ে গেছে সবার, যে যার জায়গায় বসে আছে মূর্তির মতো। বয় বেয়ারাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। ওদিকে ম্যানেজারদেরকে ফোনের সাথে কুস্তি করতে দেখা গেল। পুলিশ ডাকছে হয়তো। হঠাৎ যেন সম্বিত সচকিত হলো যুবকের অন্য 3 সঙ্গী। হুঙ্কার ছেড়ে একযোগে ছুটে এলো তারা। চারদিক থেকে ঘেরাও করে ধরল মাসুদ রানাকে। মনে মনে বিসমিল্লাহ বলে শুরু করে দিল ও। হা করে রানার ওস্তাদি দেখতে থাকলো লুই এবং তার সঙ্গী। মাটিতে পা প্রায় পড়ছেই না ওর। মৌমাছির ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানোর মতো উড়ে উড়ে সমানে পিটিয়ে চলেছে 3 যুবককে। পার্থক্য শুধু রানার নড়াচড়া অনেক দ্রুত গতির। দেখতে দেখতে মার খেয়ে চেহারা ফুলে ফুটে একাকার হয়ে গেল ওদের, রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট সমানে পিটিয়ে গেল রানা। ততক্ষণে ধারে কাছের সমস্ত টেবিল খালি হয়ে গেছে। খদ্দেররা সরে গেছে নিরাপদ দূরত্বে। টেবিল, চেয়ার, প্লেট, পিরিচ ইত্যাদি ভাঙচুর চলছে সমানে। কাঁটা চামচ, ছুরি শূন্যে উঠছে, থেকে থেকে ঝিকিয়ে উঠছে আলো লেগে। হঠাৎ ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠল এক আরব যুবক। কোত্থেকে কে জানে পিস্তল বের করে ফেলেছে সে। রানাকে বাগে পাওয়ার চেষ্টা করছে তফাতে দাঁড়িয়ে। চেঁচিয়ে সঙ্গীদের সরে যেতে বলছে সামনে থেকে। দেখল রানা ব্যাপারটা। পর মুহূর্তে বিদ্যুৎ খেলে গেল ওর দেহে। পলকে ওয়ালথার বের করে ট্রিগার টেনে দিল। বিকট করাত শব্দে বাজ পড়ল যেন ভেতরে। মুহূর্তে থেমে গেল সমস্ত গুঞ্জন। বাঁ হাতে বুক চেপে ধরল পিস্তলধারী যুবক। তার জন্যে অন্য হাতে ধরা আকাশমুখো অস্ত্রটা গর্জে উঠল। ঠক করে সিলিংয়ে গিয়ে বিঁধল লক্ষ্যহীন গুলি। বড় এক চাক প্লাস্টার খসে পড়ল সেখান থেকে। তখনই দূর থেকে সাইরেনের আওয়াজ ভেসে এলো। দ্রুত ছুটে আসছে পুলিশ। উপুর হয়ে বেকায়দা ভঙ্গিতে পড়ে গেল গুলিবিদ্ধ যুবক। অনড় পড়ে থাকলো। তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল কোনো মেয়ে। অবস্থা থেকে ভরকে গেল নিজ পায়ে তখনও খাড়া অন্য দুষ্টু আরব। ভয়ে ভয়ে একবার মাসুদ রানা আর একবার নিথর সঙ্গীকে দেখলো, তারপর পেছাতে শুরু করলো। আহত সঙ্গীকে দুদিক থেকে ধরে টেনে হিঁচড়ে দরজার দিকে ছুটল। পালাচ্ছে। সাইরেন তখন বেশ কাছে এসে পড়েছে। পিস্তল বাগিয়ে তেড়ে গেল রানা। ইতালিয়ান ভাষায় যুবকদের 14 গোষ্ঠী উদ্ধার করছে। হঠাৎ বাহুতে টান পড়তে ঘুরে দাঁড়ালো ও। লুই লাজারোর চওড়া কাঁধের সঙ্গী। লাজারো একটু তফাতে দাঁড়িয়ে হাঁ করে দেখতে থাকে। ওদিকে কোথায় যাচ্ছ অ্যামিগো? ব্যস্ত গলায় বলল চওড়া কাঁধ। পুলিশ এসে পড়ল বলে ধরা পড়ে যাবে। আরে রাখো, টান মেরে নিজেকে মুক্ত করে নিল। পুলিশের বাপেরও সাধ্যি নেই আমাকে ধরে। আহ, মাথা ঠান্ডা করো। আমাদের সাথে এসো। আমরা জানি কোন পথে নিরাপদে সরে পড়া যাবে। প্রন্টো। কেন বিরক্ত করছো বলো দেখি? কারা তোমরা? বললাম তো, অ্যামিগো, বন্ধু। এসো এসো, আমাদের সাথে গেলে তোমারই লাভ। কাম, লুই, দৌড়ে যাও। গাড়ি নিয়ে পিছনের গলিতে এসো, আমি একে নিয়ে আসছি। যাচ্ছি, ছুটল লুই লাস্টপকে।
2 মিনিটের মধ্যে পেছনের সরু গলিতে অপেক্ষমান লুই লাজারোর দামি গাড়িতে এনে তোলা হলো মাসুদ রানাকে। ড্রাইভিং সিটে বসে চকচকে চোখে দেখছিল ওকে লুই। সঙ্গীর ধমকে হুঁশ হলো। ভোঁ করে গাড়ি ছোটালো সে। ততক্ষণে রেস্টুরেন্টের সামনের দিকে ঘেরাও করে রেখেছে পুলিশ। বাঁচলাম, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল ওরা। মুগ্ধ চোখে দেখছে রানাকে। আর একটু দেরি হলে ধরা পড়ে যেতে তুমি। রানা কিছু বলল না, আনমনে ঘাড় ডলছে। কোন দিকে যাব? গাড়ি বড় রাস্তায় তুলে জানতে চাইল লুই। থিপস কোয়ার্টার, গম্ভীর কণ্ঠে বলল রানা। নর্থ এন্ডে। মনে মনে বলল, বাসা চিনতে ভুল না হলেই বাঁচি। সেখানে কি? ঘুরে তাকালো পাশে বসা চওড়া কাঁধ। ঘাড় ডলতে লাগলো ও মুখ বিকৃত করে। আমার আস্তানা। ওখানে থাকো তুমি? খানিকটা বিস্মিত দেখালো তাকে। তা বলতে পারো, কিন্তু তোমরা কারা বলো তো? কোন মতলবে সেধে সাহায্য করছো আমাকে? এত ব্যস্ত হচ্ছ কেন, অ্যামিকো? হাসল লুই। সাক্ষাৎ যখন হয়েই গেল, কারণটাও জানতে পারবে। আশা করি সেটা খারাপ লাগবে না তোমার। এনিওয়ে, সময় মতো সাহায্য করার জন্য ধন্যবাদ। নইলে সত্যি হয়তো ধরা পড়ে যেতাম আজ পুলিশের হাতে। দাঁত বের করে হাসল চওড়া কাঁধ। আমি অ্যান্টনি মুসো, আর ও লুই লাজারো। আমি। থেমে গেল মাসুদ রানা। সিদ্ধান্তে পৌঁছানোর ভার ওদের ওপর ছেড়ে দিল। বলতে হবে না ভায়া, তোমাকে মনে হয় চিনেছি আমরা। সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল মুসো। সিগারেট শেষ হওয়ার আগেই জায়গা মতো পৌঁছে গেল ওরা। থিপস কোয়ার্টার, বিশ্বের সবচেয়ে বড় রেড লাইট ডিস্ট্রিক্ট। প্রচুর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে জায়গাটা। প্রায় 4000 মেয়ে আর তাদের খদ্দেরদের পদভারে কল্পিত। পিক আওয়ার চলছে এখন। গাড়ি থেকে নামলো ওরা। চারদিকে তাকিয়ে হুপিং কাশির রোগীর মতো বিচ্ছিরি আওয়াজ করে হাসল মুসো। বেড়ে জায়গা বেছে নিয়েছো তুমি। ইচ্ছে হলেই পছন্দ মতো একটাকে ধরে এনে। রানাকে কটমট করে তাকাতে দেখে ব্রেক কষল সে। সরি অ্যামিগো, আমি ঠাট্টা করে বলেছি। আমি তোমার দুলাভাই নই। এ ধরনের নোংরামি পছন্দ নয় আমার। চেহারা কালো হয়ে গেল মুসোর। আর কখনো হবে না। যা হোক, লুইর উদ্দেশ্যে বলল ও। তোমরা আমার উপকার করেছো আজ। এখন তোমাদের এক কাপ কফি অন্তত না খাওয়ালে অভদ্রতা হয়ে যাবে। এসো। উত্তরের অপেক্ষায় না থেকে পা বাড়ালো মাসুদ রানা। কোনো সমস্যা হলো না ঘরটা খুঁজে পেতে। ওটার খোলা বারান্দার ধাপের সাথেই স্ট্রিট লাইটের একটা পোস্ট। রানার মাথা বরাবর তার গায়ে 6 ইঞ্চি চওড়া লাল রঙের বর্ডার আঁকা। শাহেদ হোসেনের কাজ। মেয়ে বাছাইয়ের কাজে ব্যস্ত বেখেয়াল পুরুষদের গুঁতো আর মেয়েদের লোভনীয় অঙ্গভঙ্গি, দৃষ্টিবান ইত্যাদি ইত্যাদি ভরা নির্লজ্জ আমন্ত্রণ উপেক্ষা করে এগুলো মাসুদ রানা। তালা খুলে ভেতরে ঢুকে আলো জ্বেলে দিল। আলোটা অল্প শক্তির, লালচে। ঘরের ওপর চোখ বোলালো ও। একটা খাট, একটা টেবিল, দুটো চেয়ার এবং একটা চেস্ট অফ ড্রয়ার। এই হলো সম্বল। ওর সুটকেসটা চেস্টের ওপর রাখা আছে, ব্রিফকেস বিছানার ওপর। চাদর বালিশ এলোমেলো, সবকিছুতে একটা অগোছালো ভাব। ওদের বসতে বলে দরজা বন্ধ করলো রানা। জ্যাকেটটা খুলে ছুঁড়ে মারল বিছানার ওপর। ভেলভেট গেঞ্জির নিচে ওর পাকানোর পেশির অস্তিত্ব টের পেয়ে ঢোক গিল দুই লাজারও।
শোল্ডার হোলস্টার খুলে ফেললো রানা, পিস্তলটা কোমরে গুজলো, তাই দেখে নিঃশব্দে হাসলো লুই। তুমি খুব সতর্ক মানুষ। শুনেও না শোনার ভান করলো ও। কফির সাথে আর কিছু চলবে? ধন্যবাদ, বলল লুই। আমরা এখন কিছু খাবো না, তার চেয়ে বরং বসো, তোমার সাথে দুটো কথা বলি। কারো জন্য যদি আমার রাতের খাওয়া বরবাদ হতো, আর সে যদি পরে কিছু খাওয়ার জন্য সাধাসাধি করতো, আমি কিন্তু ক্ষতিটা পুষিয়ে নিতাম। হাসল লুই। মানুষটা ছোটখাটো, গোবেচারা চেহারা, সাদামাঠা। তবে দেখতে যাই হোক, কোনো মাফিয়া ডনের ভাইপোকে হাবলা মনে করা ঠিক হবে না, নিজেকে সতর্ক করলো রানা। মুসো প্রায় ওরই মতো লম্বা, পাশে একটু বেশি, বয়সেও দুজনেই প্রায় রানার সমান। সামান্য ক্ষতির বিনিময়ে যা পেয়েছি তার মূল্য অনেক বেশি। মাথা ঝাঁকিয়ে বিছানা ইঙ্গিত করলো লুই। বসো। অন্তত এক কাপ কফি? কিচ্ছু প্রয়োজন নেই, তুমি বসো তো। বসলো মাসুদ রানা। তোমরা ইটালিয়ান? সিগারেট অফার করলো দুজনকে, নিজেও ধরালো। হ্যাঁ, বলল মুসো। ব্যবসায়ী? হ্যাঁ, অলিভ অয়েলের ব্যবসা আছে এর। লুইকে দেখালো সে। অনেক বড় ব্যবসা। আর তুমি? আমি আমি এর সহকারী। অ, কিছু মনে করো না, বলল লুই। এরকম এক জায়গায় থাকার কোনো বিশেষ কারণ আছে তোমার? যা বেটা, কে বলল তোকে আমি এখানে থাকি? হ্যাঁ। পুলিশ? চোখ কষল ও। আন্দাজে ঢিল ছুড়ছ? চাপা। তবে হো হো করে হাসল লুই। খবরের কাগজ পড়ো? মানে? মানে, জানতে চাইছি খবরের কাগজে মাঝে মধ্যে চোখ বোলাও কিনা। ঠোঁট উল্টালো রানা। সময় কোথায়? তা বটে, কিন্তু গত কয়েকদিন ধরে বৈরুতের সমস্ত বড় বড় পত্রিকায় যে টনি ক্যানজোনিরিকে ধরিয়ে দেওয়ার আহ্বান ছাপা হচ্ছে পুলিশের তরফ থেকে, সে খবরটাও কি জানা ছিল না তোমার? হ্যাঁ, তা জানি। তবে হঠাৎ সচকিত হলো মাসুদ রানা, চট করে তা তালা মারল মুখে, যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে এমন চেহারা করলো, দুজনকে দেখলো পালা করে। তোমরা তোমরা তাহলে চিনে ফেলেছো আমাকে? বিজয়ের হাসি ফুটল লুইয়ের মুখে। ডাই মেখে চুল কালো করেছে বটে, কিন্তু কপালের দাগটাই আমাদের জন্য যথেষ্ট। আরও সত্যি কথা হচ্ছে, তোমাকে রেস্টুরেন্টে দেখা মাত্র সন্দেহ জেগেছিল আমার। শিওর হয়েছি পরে। আপন মনে মাথা দোলাল অ্যান্টনি মুসো। গ্রেট, গ্রেট। তোমার মতো দুর্দান্ত বেপরোয়া মানুষ আর দেখিনি। ফ্যান্টাস্টিক। তুমি এত ফাস্ট, এত কুইক যে। আরে না, ওটা ছিল জাস্ট রিফ্লেক্স অ্যাকশন। প্রবল বেগে মাথা দোলাল লুই। অসম্ভব। বেপরোয়া মানুষ ছাড়া কারো পক্ষে ওরকম সিংহের মতো লড়াই করা সম্ভব নয়। চারজনের সাথে একা একজন? ওহ গড! ওসব সিনেমায় মানায় ভালো। তিনজন, শুধরে দিল মাসুদ রানা। মাঝ যে এখন ছিপসহ ওকেও গিলতে আসছে বুঝতে পেরে পুলক অনুভব করল। ওই হলো, একই কথা। বাপরে বাপ! সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাহস। ওটা যার মধ্যে মাত্রা ছাড়া আছে, সেই পারে ওভাবে লড়তে। বিশ্বাস করো, এমন লড়াই দেখালে তুমি আজ জীবনেও ভুলবো না। একই বাক্সে ভোট দিল মুসো। আমিও না। না। চট করে উঠে পড়ল মাসুদ রানা। তোমরা এত প্রশংসা শুরু করে দিলে রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছি। বসো, আমি কফি নিয়ে আসি। এরপরেও যদি তোমাদের খালি মুখে যেতে দেই, পাপ হবে আমার। পা বাড়ালো রানা। পরক্ষণে মৃদু ঠক শব্দে পায়ের কাছে কি যেন পড়ল। সেই অ্যালুমিনিয়ামের টিউব। সময় বুঝে ইচ্ছে করেই ফেলে দিয়েছে রানা। ঝুঁকে তুলল টিউবটা। কি? বলল লুই। ওই ইয়ে আর কি। কি? বলতে আপত্তি আছে? থাকলেই কি? সুন্দর করে হাসল ও। আমি যখন ফাঁস হয়ে গিয়েছি, এ জিনিসের কথা লুকিয়ে রেখে কি লাভ? টিউবটা ছুঁড়ে দিল রানা। খপ করে ক্যাচ ধরল মুসো। দেখতে থাকো, আমি আসছি কফি নিয়ে।
কিচেনের দিকে পা বাড়ালো ও, দুপা গিয়ে থামল। খবরদার, চাকতে গিয়ে ঝামেলা বাঁধিয়ে বসো না যেন, খাঁটি মাল। 5 মিনিট পর ট্রেতে 3 কাপ কফি সাজিয়ে ফিরে এলো ও। নাও। পালা করে দুজনকে দেখলো, বুঝলো কাজ হয়েছে। ওদের চাউনিতেই লেখা আছে সে কথা। কেমন এক চোখে দেখছে তো দেখছেই ওরা রানাকে। এটা কোন সাহসে রেখে গেলে আমাদের কাছে? বলল মুসো। ব্যবসা যখন করো নিশ্চয়ই এটুকুর দামও ভালোই জানো। যদি নিয়ে পালিয়ে যেতাম আমরা? হাসি হাসি মুখ বদলে গেল। পিলে চমকানো শীতল চাউনি দিল রানা। দুজনকেই দেখল। আমার আরো গুণ আছে, যা পুলিশের অজানা। পত্রিকায় ছাপা হয়নি। যার একটা হচ্ছে বিশ্বাসঘাতককে খুঁজে বের করার প্রায় ঐশ্বরিক ক্ষমতা। সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে তোমাদের খুঁজে বের করতাম আমি। মৃত্যুর সময় দুটোর জায়গায় 3টে করে চোখ হতো তোমাদের। আরে দূর! ফ্যাকাশে হাসি ফুটল লুইয়ের মুখে। বেশ বোঝা যায় কলজে কেঁপে গেছে। ও তো একটা কথার কথা। রানার চেহারায় কোনো পরিবর্তন ঘটল না। কিন্তু আমি যা বললাম সেটা কথার কথা নয়। ঝুঁকি নিতে চাইলে ট্রাই করে দেখতে পারো। মিনিটখানেক আওয়াজ বের হলো না কারো গলা দিয়ে। রানার চোখে চোখ তাকাতেও অস্বস্তি বোধ করছে। নাও। নরম হলো ও। ঠান্ডা হয়ে যাচ্ছে কফি। ওকে আড়াল করে কপালের ঘাম মুছল লুই। কাপা হাতে তুলে নিল কাপ। সহজ হতে বেশ সময় লাগলো ওদের। মুসোর ওপর যে চটে গেছে লুই, তা বেশ বোঝা যায়। ওর জন্যই তো তাকে এত কড়া কথা শুনতে হলো। কাল ধরো যদি সন্ধ্যের পর আসি, বলল লুই, পাবো তোমাকে? কেন বলো তো? ব্যবসা সম্পর্কিত কিছু আলোচনা করতাম। হো হো করে হেসে উঠল রানা। না হে। কন্টেইনারটা শূন্যে ছুঁড়ে লুফে নিল। আমি পাউডার ম্যান। তোমার অলিভ অয়েলের ব্যবসায় মোটেই আগ্রহী নই আমি। সরি অ্যামিগো। ওর প্রাণখোলা হাসি ভয় ভাঙিয়ে দিল লুইয়ের। ঝুঁকে বসল সে। চকচক করছে চাউনি। তার চাইতেও অনেক অনেক বড় ব্যবসার প্রস্তাব দিতে চাই আমি। প্রায় ফিসফিস করে বলল লোকটা। আমি জীবনে কারো অধীনে কাজ করিনি লুই। স্বাধীনভাবে কাজ করা অভ্যেস আমার। তাছাড়া প্লিজ, এখনই না বলে বসো না। আগে শোনো আমি কি প্রস্তাব দিই, তারপর ভেবেচিন্তে বলো। তারপরও পছন্দ না হলে বুঝবো আমাদেরই বরাত মন্দ। কি বলো? চিন্তার ভান করল ও। তুমি যদি মুখ ব্যথা করতে চাও, আমার শুনতে আপত্তি নেই। তবে আমার অনুমান, কষ্ট বৃথা যাবে তোমার। যাই যাবে, সেজন্য কোনো অভিযোগ থাকবে না আমার। শ্রাগ করল রানা। চেহারায় স্পষ্ট অনাগ্রহ। বেশ। কখন আসবো তাহলে? উত্তেজিত হয়ে উঠেছে লুই। এই তো বিপদে ফেললে। কখন যে কোথায় থাকবো আমি, আগে থেকে বলা মুশকিল। কেন? দিনে যেখানেই যাও, রাতে নিশ্চয়ই এখানে। মাথা দোলালো রানা। বর্তমানে এখানে আমি আছি ঠিকই, কিন্তু মাত্র 2 দিন থেকে। এরকম কয়েকটা আস্তানা আছে আমার। কখন যে কোথায় থাকবো বলা খুবই মুশকিল। বোঝোই তো, এক জায়গায় থাকা আমার জন্য মোটেই নিরাপদ নয়। বেশি তেড়িবেড়ি দেখলে হোটেলেও উঠি। তাহলে কি করা যায়? চিন্তিত মনে মুসোর দিকে ফিরল লুই। পেয়েছি। রেড ফেজ রেস্টুরেন্ট চেনো? নিশ্চয়ই। যদি তোমার আপত্তি না থাকে কাল ওখানে ডিনার করব আমরা। আমরা 3 জন, ওকে? উম, ওকে। তবে খুব বেশি ভরসা করো না আমার উপর। সে আমি বুঝবো। তুমি চলে এসো। কটায়? 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছবো আমি। আসন ছেড়ে হাত বাড়ালো লুই লাজারো। আজ চলি তাহলে। তোমার সাথে সন্ধেটা চমৎকার কাটলো। পরদিন। রেড ফেজ। আলাদা বৈশিষ্ট্য আছে এদের। খোলামেলা টেবিল নেই একটিও। প্লাইউডের ছোট ছোট খুপড়ির মধ্যে বসানো প্রতিটি। আগে থেকে রিজার্ভ করা খুপড়িতে বসেছে ওরা। লুই আর মুসো বসেছে পাশাপাশি। ওদের মুখোমুখি বসা মাসুদ রানা। লুই লাজারোর
গাটের টাকায় রাজকীয় ভোজন পর্ব সারা হয়েছে। এই মুহূর্তে কফি পান করছে ওরা, হাতে সিগারেট। কথাটা সরাসরি কিভাবে পাড়া উচিত এ নিয়ে অনেক মাথা ঘামিয়েছি আমি, টনি, বলল লুই। কিন্তু এখনো ঠিক করতে পারিনি। আবার না পেরেও উপায় নেই। কি কথা? ব্যবসার প্রস্তাব? হ্যাঁ, কিন্তু আমি তোমার কোনো কাজে লাগতে পারবো বলে মনে হয় না। আগে শুনে তো নাও। আমি কি বলেছি শুনবো না? দ্বিধাগ্রস্তের মতো হাসল লুই। কিন্তু আমার বলার স্টাইল যদি পছন্দ না হয়, রাগ করো না যেন। পাগল, যে দামি দামি খাবার খাওয়ালে আজ, তাতে চেষ্টা করলেও ও আজকে আমাকে দিয়ে হবে না। অন্তত এক সপ্তাহের মধ্যে তো নয়ই। বলে যাও, আমি শুনছি। ধন্যবাদ। তোমার পাসপোর্টটা দেখাবে দয়া করে। দিলে তো বিপদে ফেলে। ওই জিনিস নেই বলেই না এখনো এখানে পড়ে আছি, নইলে কবে ফিরে যেতাম আমেরিকা। তুমি আমেরিকা যেতে আগ্রহী? অবশ্যই। ওটাই তো আমার আসল জায়গা। পাসপোর্ট নেই কেন? ছিল। ও দেশ থেকে পালিয়ে আসার সময় পথে কোথাও হারিয়ে গেছে। খুব হুড়োহুড়ির মধ্যে আমেরিকা ছাড়তে হয়েছিল, ইউনো। বুঝেছি। ধরো, এখন যদি তোমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দিই আমি, নতুন পাসপোর্ট তৈরি করিয়ে দেই, যাবে? আমেরিকান পাসপোর্ট? অবশ্যই। বিনিময়ে আমার কাছে কি আশা করো তুমি, না জেনে বলি কি করে? আচ্ছা, বেশ। তাহলে আগে বলো, আমেরিকা গিয়ে কি করবে তুমি? আমার যা কাজ তাই। হেরোইন ব্যবসা? হ্যাঁ, এই একটা কাজই তো করেছি এতকাল। কিন্তু এই ব্যবসায় তো মারাত্মক ঝুঁকি আছে। কোন ব্যবসায় ঝুঁকি নেই বলো দেখি? কপাল চুলকালো লুই। সে তর্ক থাক। এই ব্যবসায় তোমার মাসে কত আয় হয়? আমি আসলে পাইকারি কিনে খুচরা বিক্রি করি। আয় যাই হোক, একা একজনের খরচ তো চলে যায় মোটামুটি। ভালোই চলে, এই তো। কফির তলানিতে সিগারেট ঠেসে ধরল রানা। ফেলে দিল অ্যাশট্রেতে। হ্যাঁ, ভালোই চলে। আমি জানি না অঙ্কটা কিরকম দাঁড়ায়, তবু অনুমানে একটা ধরে নিলাম। ধরো, তোমাকে ও দেশে নিয়ে মাসে মাসে যদি তার 10 গুণ টাকা দিই আমি, তুমি কি আমার হয়ে কাজ করবে না? অঙ্কটা কত ধরেছিলে? $10? হাসলো ও। কিন্তু লুই লাজারও গম্ভীর। মুসোও তাই। আমি পাকা ব্যবসায়ী, টনি। ব্যবসা নিয়ে আলোচনার সময় ঠাট্টা করি না। আমি $5,000 ধরেছিলাম। একটু একটু করে বিস্ফারিত হয়ে উঠল ওর দুচোখ। লোভের ঝিলিক ফুটল চোখে। বলো কি? তার মানে? হ্যাঁ, 50,000 অফার করছি আমি, প্রতি মাসে। আহাম্মকের মতো চেহারা হলো মাসুদ রানার, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সামলে নিল নিজেকে। এত? ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে আমার। তুমি আমার আসল পরিচয় জানো না বলেই এ কথা বললে। তাছাড়া তোমার সন্দেহও অমূলক নয়, তাই বলছি। আমার যে কাজ তোমাকে দেয়া হবে তাতে ঝুঁকি সামান্য, প্রায় নেই বলা চলে। অন্তত সারাক্ষণ পুলিশের তাড়া খাওয়ার ভয় থাকবে না। আমি সে গ্যারান্টি দেব। তোমার মতো দুর্দান্ত সাহসী একজনকে চাই আমার, টনি। কাপা হাতে সিগারেট ধরালো রানা। নীরবে টানতে লাগলো। চিন্তায় কুঁচকে আছে কপাল। নজর মেঝেতে সেটে রয়েছে। লুই মুসো দুজনেই বুঝলো লোভে পেয়ে বসেছে টনি ক্যানাজনিরোকে। সেই সাথে দ্বিধায়ও ভুগছে।
সিগারেট শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলল না রানা। প্রস্তাবটা আমার মতো ব্যবসায়ীর জন্য অবিশ্বাস্য রকম লোভনীয়, লুই। ধন্যবাদ, কিন্তু আমার লোভ টোভ নেই। তোমার অফার গ্রহণ করতে পারলে খুশি হতাম সত্যি, কিন্তু আমি অন্যের অধীনে কাজ করতে পছন্দ করি না। কালই সে কথা তোমাকে জানিয়ে দিয়েছি। ঝুঁকে এলো লুই লাজারো। তোমাকে কারো অধীনে কাজ করতে হবে না, বরং অন্য সবাই তোমার অধীনে কাজ করবে। এমনকি আমাকেও হয়তো একসময় তোমার অধীনেই কাজ করতে হবে, যদি তোমাকে চাচার পছন্দ হয়। চাচা? হ্যাঁ, জোসেফ ফ্র্যাঞ্জিনি। অলিভ অয়েলের ব্যবসা আসলে আমার চাচার। ওর কোনো সন্তান নেই, তাছাড়া পঙ্গু মানুষ। তাই আমিই চালাই এ ব্যবসা। জোসেফ ফ্র্যাঞ্জিনি? জুলফি চুলকালো রানা। দাঁড়াও দাঁড়াও, তোমার কোম্পানির নাম কি ফ্র্যাঞ্জিনি অলিভ অয়েল কোম্পানি? ৩২ পাটি দাঁত বের করে হাসল লুই। আরে, তুমি জানলে কি করে? কি যে বলো না, ও দেশে কত বছর কেটেছে আমার জানো? তাছাড়া তোমাদের তেল তো খুব নামকরা। হ্যাঁ, তা ঠিক। কিন্তু এখানে কেন এসেছো তুমি, কি কাজে? তুমি জানো না, বিশ্বের অর্ধেক অলিভ অয়েল এই অঞ্চলেই উৎপন্ন হয়, লেবানন, জর্ডান আর সিরিয়ায়। ২ মাস অন্তর এখানে আসতে হয় আমাকে তেল সংগ্রহের জন্য। জাহাজে করে তেল নিয়ে যাই। সিরিয়া। মাথার মধ্যে সতর্ক সংকেত বেজে উঠল মাসুদ রানার। তেলের সাথে নুসাইবিনের হেরোইনও যায় নাকি জাহাজে চেপে? ও আচ্ছা, বুঝলাম। এ তো মাত্র একটা। আরো অনেক ব্যবসা আছে চাচার, অনেক। কি কি? সেসব পরে ধীরে সুস্থে জানতে পারবে। তোমার চাচা পঙ্গু? একদম। হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। কি হয়েছিল? আজব ধরনের এক নিউরোলজিক্যাল অসুখ, মাল্টিপল স্ক্লেরোসিস। ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অকেজো হয়ে গেছে। সে অনেক আগের কথা, শুনেছি আমার জন্মের আগেই হুইল চেয়ার নিতে হয়েছে তাকে। ভেরি স্যাড। হ্যাঁ, ৩৭ বছর বয়সে পঙ্গু হয়েছেন চাচা, সেই থেকে হুইল চেয়ার তার প্রতি মুহূর্তের সঙ্গী। বয়স কত? প্রায় ৭০। ওরে বাবা, তার মানে অর্ধেক জীবনই বসে কেটেছে তোমার চাচার। হ্যাঁ, কিন্তু পঙ্গু হলে কি হবে, স্বাস্থ্য এখনো বাঘের মতো। রেগে গেলে সিংহের মতো গর্জন ছাড়েন। ভালো ভালো, ভাবল ও। বাঘ-সিংহ দুটোই একসাথে শিকার করা যাবে। বুঝলাম। কি? ঝুঁকে এলো লুই। আগ্রহ বোধ করছো? তোমরা কোথাকার, আই মিন, ইটালির কোন? সিসিলি? হোয়াট? খুশি হওয়ার ভান করল রানা। হ্যাঁ, অবশ্য আমি আমেরিকান। আমার বাপ চাচা সিসিলির। তোমার বাবা? বেঁচে নেই? ও, তুমি তাহলে সিসিলিয়ান আমেরিকান। গুড। পুরো নাম কি যেন তোমার? লুই লাজারো। কেন? লাজারো কেন? সে না হয় পরে শুনো। আগে আমার প্রস্তাবের ব্যাপারে কি ঠিক করলে তাই বলো। মাথা চুলকালো রানা। মুশকিল হলো, আমার ব্যাপারে প্রায় সবই জানা আছে তোমার, অথচ তোমার ব্যাপারে আমি এখনো তেমন কিছু জানতে পারিনি, তাই ঠিক বুঝে উঠতে পারছি না কি করব। এমনিতে তোমার প্রস্তাব খুবই লোভনীয়, সে বিষয়ে কোনো দ্বিমত নেই, এবং সেই সাথে সন্দেহজনকও বটে। সবে ২৪ ঘন্টা হলো আমাদের সাক্ষাৎ ঘটেছে, এর মধ্যে এরকম অপ্রত্যাশিত এক প্রস্তাব পেলাম। কেমন যেন রহস্যময় লাগছে আমার। এটা যে কোনো ফাঁদ নয়, তোমরা যে পুলিশের লোক নও, কি করে বুঝবো আমি? মুসোর দিকে ফিরে শ্রাগ করল লুই ঠোঁট উল্টে। ভাবখানা উজবুকটা বলে কি দেখো।
তোমার মতো মানুষ এমন বোকার মতো যা তা সন্দেহ করে বসবে ভাবিনি। সোজা কথাটা বুঝছো না কেন? পুলিশ হলে তো কালই ধরে নিয়ে যেতাম তোমাকে। তা অবশ্য ঠিক। ফের চিন্তায় ডুবে গেল রানা। ডন ফ্রান্সিনির কথা ভাবছে। নিউ ইয়র্কের মাফিয়া জগতে পপাই নামে পরিচিত সে। ওখানকার দ্বিতীয় বৃহত্তম মাফিয়া পরিবারের ডন। কমিশনের অন্যতম সদস্য। প্রথম জীবনে প্রচুর অর্থ কামিয়েছে জোসেফ, শুধু জলপাই তেল বিক্রি করে। এই লাইনে যারা তার প্রতিদ্বন্দ্বী ছিল, সে আমেরিকান হোক বা ইটালিয়ান, কঠোর হাতে তাদের নিরুৎসাহিত করেছে এই লোক। ব্যবসায় একচেটিয়া আধিপত্য বিস্তার করার জন্যে এমন কোনো নিষ্ঠুর উপায় ছিল না যা সে অবলম্বন করেনি। কত মানুষ যে মরেছে জোসেফ ফ্র্যাঞ্জিনির হাতে, কত পরিবার পথে বসেছে, তার ইয়ত্তা নেই। যেমন ছিল তার ব্যবসায়িক কূটবুদ্ধি, তেমনি পাথরের মতো কঠিন হৃদয়। নিজের উন্নতির পথের সমস্ত বাধা দুহাতে উপড়ে ফেলে এগিয়ে গেছে সে। কারো ক্ষমতা ছিল না তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। নিউ ইয়র্কের মাফিয়া জগতে লোকটা ছিল কালকেউটের মতো বিষাক্ত, ক্ষমাহীন নির্দয়, নেকড়ের মতো হিংস্র, শিয়ালের মতো ধূর্ত, হায়নার মতো লোভী, স্বার্থপর আর সিংহের মতো পরাক্রমশালী। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তার আরেক নাম ছিল পপ, যার অর্থ ফট জাতীয় শব্দ বা গুলির আওয়াজ। জীবনে এতগুলি খরচ করতে হয়েছে তাকে সত্যিকার প্রতিষ্ঠা পাওয়ার জন্যে যে শেষ পর্যন্ত সেটাই তার আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। বড় বড় চোখের জন্যে অনেকেই ডাকে পপ আই। তার আজ উপযুক্ত নির্বাহীর অভাব দেখা দিয়েছে। জোসেফ ফ্র্যাঞ্জিনির সাম্রাজ্য রক্ষার জন্যে এখন দুর্দান্ত সাহসী বেপরোয়া লোক চাই। সময় কত কিছুই না পাল্টে দেয়। কি হলো? বলে উঠল লুই। মাথা দোলাচ্ছ যে? ভাবছি। আবার সিগারেট ধরালো ও। বেশি ভাবলেই মাথা গুলিয়ে যায় টনি। রাজি হয়ে যাও, এত চমৎকার সুযোগ জীবনে আর নাও পেতে পারো। আমিও তাই ভাবছি। গুড। এখনই যদি সিদ্ধান্ত নিতে পারো খুব ভালো হয়। তাহলে এখান থেকে এক জায়গায় নিয়ে যাব আমি তোমাকে। কোথায়? সেন্ট জর্জেস হোটেলে। এই মরেছে কেন? ওখানে চাচার রিক্রুটিং অফিসার আছে, তার সামনে। আমি কোনো ইন্টারভিউ দিতে রাজি নই লুই। আরে না না, সে ধরনের কিছু না। মহিলা কেবল দেখবে তোমাকে, আর কিছু না। মহিলা রিক্রুটিং অফিসার? হ্যাঁ, সাংঘাতিক চিজ। তোমার কোনো ভয় নেই, আমি থাকবো সাথে। শীতল হয়ে এলো ওর চাউনি। আমি কাউকে ভয় করি না লুই। কথাটা খুব ভালো করে মনের মধ্যে গেঁথে নাও। যদি আমি তোমার প্রস্তাবে রাজি হই, ভবিষ্যতে সেটা কাজে আসবে হয়তো। সরি অ্যামিগো। শব্দটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি আসলে বলতে চেয়েছিলাম চিন্তার কিছু নেই। ঠিক আছে, আজ চলি, ভেবে দেখবো তোমার প্রস্তাব। কিন্তু কাল রাতে এসো, তখন সিদ্ধান্ত জানাবো। কোথায় আসবো? কখন? এখানে, একই সময়। কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল ও।